জোরে জোরে এসবই বলেই মেঘা হাঁপাতে লাগলো। আর হঠাৎ মেঘার এরূপ কাণ্ডে আদ্রিয়ানের পেট ফেটে হাসি আসছিল। যাই হোক, বউটা তার ঝগড়া করতেও জানে, আর একটু খেপালে মন্দ হয় না। কি বললে? আমি বুইরা আর আমার পেছনে মেয়েদের লাইন লেগে যায়, কারো প্রেমিক হওয়ার জন্য, কারো জামাই হওয়ার জন্য, আর যেন আরও কত কি বললা। নিতান্তই আমি ভদ্র ছেলে, তাই ওসবে চোখ চাইনি। এখন মনে হচ্ছে ওইগুলো ওইগুলো সায় দিলেই মনে হয় ভালো হতো। আজকের এই পিচ্ছির কথাগুলো তো আর শুনতে হতো না। আদ্রিয়ানের কথা শুনে মেঘার আগুনের মধ্যে ঘি ঢালার কাজ হলো। আপনি ওই মেয়েদের সায় দিবেন? হ্যাঁ, সায় দেবো না কেন? নিজের বউ যখন বুইরা বলে, তখন তো আমার মতো একটা বুড়ি দেখে মেয়েদের পেছনে ছুটতে হবে। বউয়ের আদেশ বলে কথা মানতে তো হবে। আদ্রিয়ান ইনোসেন্ট ফেস করে বলল। এরপর মেঘার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য প্রস্তুতি নিল। এসব বলতে বলতে মেঘা পেছন দিকে হাঁটা দিল। আদ্রিয়ানের এখন পেট ফেটে হাসিটা আর আটকাতে পারল না, করে হেসে দিল। আদ্রিয়ানের হাসির শব্দ শুনে মেঘা পেছনে তাকিয়ে আদ্রিয়ানের হাসি দেখতে লাগলো। বুঝতে পারলো না এখানে হাসির কি হলো। আবার ফিরে আসলো মেঘা আদ্রিয়ানের কাছে। এই আপনি এরকম অসভ্যের মতো হাসছেন কেন? হ্যাঁ, আসলেই তুমি একটা পিচ্ছি, আর আমার কোনো বইরা বইয়ের দরকার নাই। এটাকে দিয়েই চলবে। এত কষ্ট করে এটাকে আমার নিকটে আনলাম, 3 মাস ধরে ধৈর্য ধরে কাছে এনেও দূরে সরিয়ে রাখলাম, সব কেমনি এমনি? হুম, আমার কাছে পিচ্ছি বউ অনেক দামি, নিজের প্রাণের থেকেও বেশি। তোমার মধ্যেই তো আমার বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাই। আর যার প্রাণ এই পিচ্ছির মধ্যে, তাকে কিভাবে যেতে দেই? বেঁধে রাখবো একদম। আর আমার থেকে দূরে যেতে চাইলে তোমাকেও শেষ করব, আর আমি নিজেও শেষ হয়ে যাব। কিন্তু কখনো তোমাকে আমার কাছে থেকে যেতে দেব না। আমার নেশাময় ভালোবাসার আসক্তি তুমি, আমার হৃদস্পন্দন তুমি, আমার স্নিগ্ধ পরি। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার চোখে অশ্রু চলে আসলো। এরপর আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান বলিষ্ঠ হওয়ায় ঠিক ধরতেও পারছে না, তবুও এমনভাবে ধরেছে যে হাত থেকে ছুটে গেলে আদ্রিয়ানকে হারিয়ে ফেলবে। আর মেঘার এরূপ আচরণে আদ্রিয়ানের মুখে হাসি ফুটে উঠল। অবশেষে অবশেষে তার প্রেয়সী তার কাছে এসছে। এত কেন ভালোবাসেন আমায়? আমি তো সব সময়ের মতোই সাধারণ, কিন্তু আপনার মতো ব্যক্তি আলাপে আমাকে সাধারণ থেকেও অসাধারণ করে তুলেছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে আপনাকে আমি নিজের করে পেয়েছি। আমিও যে আপনাকে নিজের সবটা দিয়ে আসক্তি হয়েছি আদ্র। নেশাময় ভালোবাসার আসক্তিতে যে আমিও খুব জটিলভাবে আপনার সাথে মিশে গিয়েছি আদ্র। ফাইনালি অবশেষে সেই ক্ষণ আসলো। মেঘার মুখ থেকে সেই বাক্যগুলো বের হলো, যে বাক্যগুলো শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে। আজকে তার উদ্দেশ্য সফল হয়েছে, পেরেছে সে তার আসক্তিকে নিজের প্রতি আসক্ত করতে। আদ্রিয়ান মেঘাকে সেই অবস্থাতে কোলে উঠিয়ে আদ্রিয়ান রুমের সাথে অ্যাটাচড করে মিনি ট্যারেসে গেল। ওইখানে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা দোলনা ছিল। মেঘাকে কোলে করে নিয়ে ওইখানে গিয়ে বসলো। রাতের আকাশে চাঁদ উঠলেও মেঘেরা আনাগোনা করছে স্তম্ভে স্তম্ভে। হয়তো একটু পর বৃষ্টি আসবে। ঠান্ডা বাতাসে দুই মানবীর শরীরের শীতল হাওয়া লেগে গেল। মেঘার হঠাৎ করে এরূপ আবহাওয়ায় শীত লাগছে, তাই একটু কেঁপে উঠল। আজ বৃষ্টিতে ভিজলে কেমন হবে? আজকে আবহাওয়াটা দেখেছো? একদম আমার পছন্দের। চাঁদ, মেঘ, ঠান্ডা হাওয়া সব মিলেমিশে একাকার। আর এই মিশ্রিত রূপে আমার বুকে এসে এই যে তুমিও তোমার অব্যক্ত অনুভূতি ব্যক্ত করেছো, তাতে আমিও এই প্রকৃতির মিশ্রিত অনুভূতির সাথেও একাকার হচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ এই অস্বাভাবিক স্পন্দনের গতিগুলো? স্নিগ্ধ পরি। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মুখ তুলে তাকালো মেঘা। এরপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের ওই হালকা মেঘে ঢেকে যাওয়া চাঁদটাকে দেখলো। সত্যি আজ প্রকৃতির খুব মোহনীয় লাগছে। এরপর আদ্রিয়ানের দিকে তাকালো। হঠাৎ করেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। আস্তে আস্তে তার প্রকোপ বাড়তে লাগলো, আর সেই বৃষ্টির প্রকোপে দুই মানবী ভিজতে লাগলো। আদ্রিয়ান দেখলো মেঘার শরীর অলরেডি ভিজে গেছে, কারণ সে একটা জর্জেটের শাড়ি পরেছিল, যা এখন শরীরের সাথে লেপ্টে আছে। এসব দেখে আদ্রিয়ান একটা ঢোক গিল। এরপর মেঘার দিকে হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। এরপর লোভ হয়েছে বলল, আর যদি তোমাকে কাছেই যায়, আরও খুব কি ক্ষতি হয়ে যাবে। আদ্রিয়ানের এরূপ কথাতে মেঘার সারা শরীর কেঁপে উঠল। আদ্রিয়ানকে ধরা হাতগুলো আরও শক্ত করে ধরল মেঘা। মাথা নিচু করে থাকলো মেঘা। কিছুই বলল না সে। মেঘাকে কোনো কিছু বলতে না দেখে আদ্রিয়ান আর কিচ্ছু বলে না। ডোন্ট ওয়ারি জান, তোমার অনুমতি ছাড়া কখনোই তোমাকে স্পর্শ করার ইচ্ছেগুলো প্রকাশ করবো না। বলেই আদ্রিয়ান যখন মেঘাকে নিয়ে উঠতে চাইল, তখন মেঘা আদ্রিয়ানের বুকে খামচে ধরল। আদ্রিয়ানকে কোলে থাকা অবস্থাতেই জড়িয়ে ধরল। আদ্রিয়ান মেঘার পজিটিভ সাইন দেখে কানের কাছে বলল,
তো তোমার কি হবে বউ, এবার ধরা তো দিয়ে দিলে, এখন আমার পাগলামিগুলো সামলানোর দায়িত্বভার তো তোমার। এরূপ কথা বলেই আদ্রিয়ান মেঘাকে করে নিয়ে বেড়ে গেল। এরপর মেঘার কপালে এক কিস করে তার অব্যক্ত অনুভূতিগুলো ধীরে ধীরে বাড়াতে লাগলো, আর তার সাথে বাড়তে লাগলো দুই মানব মানবের স্পর্শ কাতরে কিছু সুখময় ধরে, যা দেওয়ালের মধ্যেই বাড়ি খেতে লাগলো। প্রকৃতিও তাদের সুখময় অনুভূতির মাঝে সাক্ষী হয়ে থাকলো। আজ মেঘা আর আদ্রিয়ানের রিসেপশন। বাড়িটিকে খুব সুন্দর করে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। যেহেতু বিয়েটা তেমন ধুমধাম করে হয়নি, তাই রিসেপশনটা বড় করে হচ্ছে। এতে অবশ্য আদ্রিয়ান দ্বিমত পোষণ করেছিল, অনুষ্ঠান ঘরোয়াভাবে করতে চেয়েছিল, কিন্তু দাদিমা আর মেঘার আব্বু বড় করেই অনুষ্ঠান করতে চাইল, কারণ তাদেরও ইচ্ছে আছে। আদ্রিয়ান ওদের মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলেনি। মেঘা এতে অনেক খুশি হয়েছে, আর মেঘার মুখে হাসি ফোটাতে এই সামান্য অনুষ্ঠান করাই যায়। কিন্তু এতে যে তাদের লাইফ সংকটে যাবে। নিদ্র ওই দিন আদ্রিয়ানের বন্দি কারাগার থেকে পালিয়েছে, আর তার সাথে খোঁজটি জানতে পেরেছে যে শুধুমাত্র নিদ্র নয়, এর পেছনে বড় মাস্টার মাইন্ড আছে, যে নারী পাচারের মেইন লিডার। আদ্রিয়ান বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রেখেছে, হয়তো কালপিটকে 2-1 দিনের মধ্যে ধরে ফেলবে। কিন্তু এখন কথা হচ্ছে আদ্রিয়ানের অনুষ্ঠান, যাতে প্রায় 1000 খানিক মানুষকে ইনভাইট করা হয়েছে। বেশিরভাগই আদ্রিয়ানের ক্লায়েন্ট, সাথে মন্ত্রী, নেতা, গণ্যমান্য ব্যক্তিরাও আছে, তাই সবার সেফটির ব্যাপারটাও তাকেই দেখতে হচ্ছে। সব খুব নিখুঁতভাবেই হ্যান্ডেল করছে আদ্রিয়ান। মেঘাকে আজ নেভি ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সুন্দর একটি হিজাব দিয়ে হালকা সাজ দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে তাকে। মেঘার সাজ হয়ে গেলে সে বসে বসে আদ্রিয়ানের ফোন নিয়ে গেম খেলতে থাকে। আদ্রিয়ান তার ফোনটা মেঘাকে দিয়ে যায়। মেঘাই বোর হচ্ছিল দেখে তার ফোনটা দিয়ে যায়। দরজা ঠেলে তন্নি এসে মেঘার পাশে বসে তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে জানো, জামাই পেয়ে তো আমাকেই ভুলে গেলি, এতই পর করে দিলি আমায়। দুঃখী দুঃখী ফেস করে তন্নি বলল। তন্নির কথায় আদ্রিয়ানের ফোন পাশে রেখে তন্নির দিকে তাকালো মেঘা। এরপর হালকা হেসে তন্নিকে জড়িয়ে ধরে বলল, কি বলছিস এসব? আমি এরকম না, সেটা তুই জানিস। আর তোর সাথে কেন যোগাযোগ করতে পারিনি তা তোর জিজুকেই জিজ্ঞেস করিস। সে কি আমার বাইরে যেতে দিয়েছে, নাকি কোনো মোবাইল দিয়েছে? শুধু তো জেলখানায় রেখেছে আমায়, কোনো স্বাধীনতাই তখন দেয়নি। তো বল, কিভাবে যোগাযোগ করবো আমি তোর সাথে? ওরে বাবা, এত লম্বা কাহিনী। যাই বল, জিজু কিন্তু তোকে খুব চোখে হারায়। দেখলি না কতবার যে তোকে দেখে গেছে হিসেব ছাড়া। ইস, আমিও যদি এরকম একটা জামাই পাইতাম, তাহলে জীবনে আর কি লাগে বল। কেন রে, আমাদের আসিফ ভাইয়া কি কম নাকি? হ্যাঁ। হঠাৎ মেঘার এরূপ কথা শুনে তন্নি ভেবাচায় খেয়ে গেল। কোন কথা থেকে যাচ্ছে। এখানে ওনার কথা কেন আসছে? বেবি, তুমি কি আমাকে এতই অবুঝ মনে করো? আমি কি বুঝি না? এই 2 দিন ধরে তোমাদের কার্যকলাপ দেখেছি আমি, কিভাবে চোখে চোখে কথা ইশারা হচ্ছিল। কোন কথা থেকে কোন কথায় যাচ্ছে? মেঘার এরূপ কথায় আর চুপ থাকতে পারলো না তন্নি। এরপর বলল কিভাবে তাদের সম্পর্ক সম্ভব হয়েছে, আসাব কিভাবে তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল, সব কিছুই। এভাবে অনেকটা সময় অতিবাহিত হলো। এরপর মেঘাকে নিতে দাদিমা আসে। এরপর 2 জন মিলে মেঘাকে নিয়ে যায়। ওদের সাথে 4 জন মহিলা গার্ডও ছিল। আদ্রিয়ান কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। হঠাৎ করে সবাইকে সিঁড়ি দিয়ে তাকাতে দেখে সেও সেই দিকে তাকালো, খেয়াল করলো। দৃষ্টি পড়তেই তার দৃষ্টিটা সরানো সম্ভব হলো না। সাথে কয়েকটা হার্টবিট হয়তো মিস করেছে। মেঘা আস্তে আস্তে দাদিমার তন্নির সাথে কথা বলতে বলতে হালকা হাসি মুখে নিচে নামতে লাগলো। এরপর যখন নামছিল তখন তার চোখ আশেপাশে যায়, কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে ব্যক্তিটিকে প্রদর্শন হয়। আদ্রিয়ান মেঘার সাথে ম্যাচিং করেই আজকে ড্রেস আপ করেছে। চুলগুলো সুন্দর করে সেট করা, মুখে হালকা চাপদারি, মুখে অমায়িক হাসি। এক কথায় পুরো রাজকুমারের মতো লাগছে। রাজকুমার, তার রাজকুমার। এত সুন্দর হতে কে বলেছে এই রাজকুমারটাকে? হ্যাঁ, এখন যদি তার রাজকুমারকে শাকচুনি করে নিয়ে যায় তখন তার কি হবে? না না, শাকচুনি নিতে আসলে তাদের হাত পা ভেঙে দেবে। দরকার হলে রাজকুমারকে কম্বলের ভেতর ঢুকিয়ে রাখবে, তবুও তার রাজকুমার কাউকে দেবে না। এরূপ কথা ভাবতে ভাবতে যখন নিচের সিঁড়িতে নামতে গেল তখন লেহেঙ্গার পাড়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে কেউ এসে তাড়াতাড়ি তাকে কোমর জড়িয়ে ধরে ফেলায়। মেঘাও এরূপ কাণ্ডে ঘাবড়িয়ে যায়। আজকে যদি পড়ে যেত তাহলে তার মান সম্মানটা নষ্ট হয়ে যেত। আমার স্নিগ্ধর সম্মান মানে আমার সম্মান, তার সম্মানে আঘাত হানা মানে আমার সম্মানেও আঘাত হানা। তাই বেঁচে থাকতে কখনো নিজের সম্মানে আঘাত লাগতে দেব না। হঠাৎ আদ্রিয়ানের কথা মেঘা চোখ তুলে দেখে যে আদ্রিয়ান তাকে ধরে রেখেছে। আদ্রিয়ান মেঘাকে ঠিক করে দাঁড় করায়। মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলল। সবার সামনে কি কাণ্ডটা ঘটলো? এ লজ্জা শুধু আমার জন্য, বাইরের কাউকে এই লজ্জা দেখানোর অধিকার তোমাকে দেই নাই আমি। এসব কথা বলে আদ্রিয়ান হাত বাড়িয়ে দিল। মেঘাও মুচকি হেসে আদ্রিয়ানের হাতে হাত রাখলো। এরপর দুজনেই হেঁটে মেন স্টেজে যেতে লাগলো।
আর সবাই ফুল দিয়ে তাদের যাত্রাপথগুলো ফুলের বর্ষণ সৃষ্টি করলো। মেঘার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, এত সুখ সুখ লাগছে যে আর কি বলবে। এরপর মেঘা আর আদ্রিয়ান স্টেজে উঠে বসলো, সবাই একে একে ওদেরকে শুভেচ্ছা দিতে লাগলো। এভাবেই আনন্দ উল্লাসে অনুষ্ঠান শেষ হলো। আজ আদ্রিয়ান ও দাদিমার জন্য নাস্তা বানাচ্ছে মেঘা। আদ্রিয়ান অবশ্য ঘুমে। মেঘা সকাল সকাল উঠেই গোসল করে কিচেনে চলে আসছে। সার্ভেন্টরা মানা করা সত্ত্বেও সে কোনো বারণ শোনেনি। আদ্রিয়ান যদি দেখে যে মেঘা কিচেনে, তাহলে হয়তো হুলস্থুল কাণ্ড বাঁধাবে। কি এক অবস্থা! সেসবকে তোয়াক্কা না করে নিজের মতো নাস্তা বানাতে লাগলো মেঘা। এতদিন এই বাড়িতে থেকে আদ্রিয়ানের পছন্দ অপছন্দ সবই সে আগে থেকেই জেনে নিয়েছে। সাথে কীভাবে রান্না করতে হয় তাও শেফ থেকে শিখে নিয়েছে সবার অগোচরেই। মাঝে মাঝে রান্না করতো সে আদ্রিয়ানের জন্য। আদ্রিয়ানও তো বিষয়টা জানতো, তাই মাঝে মাঝে সার্ভেন্টদের সাথে রাগারাগি করতো কেন মেঘা কিচেনে যায়। সেই বিষয়গুলো মেঘা জানতো না, কিন্তু পরে রেণু খালার কথায় মেঘাকে বলে। মেঘা এসব শুনে তেমন কোনো পাত্তা দিল না। সে তার মন চাইলেই রান্না করতো। রান্নাটা তার এখন প্রিয় কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিরে বুড়ি, তুই এত সকালে এখানে কি করছিস? ওমা, এ কি এলাহি কাণ্ড! এত কিছু রান্না তুই একাই করেছিস? হঠাৎ করে দাদিমার কণ্ঠ শুনে চমকে উঠল মেঘা। আর সেই সময় ডিম অমলেট করার জন্য তেল দিচ্ছিল। তেল গরম হওয়ায় অসতর্কতার জন্য তেল ছিটকে হাতে পড়লো। হালকা আহ করে আওয়াজ করলো, যা দাদিমার কানে পৌঁছালো। কিরে, হাত পুড়ে ফেলেছিস নাকি? দেখি দেখি। দাদিমা যখনই মেঘার হাত ধরতে যাবে তখনই হাত পিছনে নিয়ে, আরে দাদিমা, আমার কিচ্ছু হয়নি, তুমিই তো হঠাৎ করে এসে আমায় চমকে দিলে, তার জন্যই তো ভয় পেয়ে আওয়াজ করলাম আমি। ইস, আমারও বুদ্ধি লোপ পাচ্ছে। বেশি ভয় পাইয়ে দিয়েছি আমার বুড়িটাকে, তাই না? আমি খুব সরি রে বুড়ি। দাদিমার এরূপ কথাতে ফিক করে এসে দিল মেঘা। দাদিমা, আজ কিন্তু বিয়ের আমার প্রথম রান্না। তোমার নাতি তো আমাকে এখানে আসতেই দেয় না, বলে কিনা আমি নাকি এখনো অনেক পিচ্ছি, এসব নাকি আমি সামলাতে পারবো না। তোমার নাতি তো আর জানে না মেঘা কি। বলেই মুখটাকে বিকৃত করে আবার দাদিমার দিকে তাকালো। দাদিমা মেঘার কথায় খুব মজা পেল। কি করে বলেছিস? তোর দাদা শ্বশুরও আমাকে একদম চোখের হারাতো, কোনো কাজে করতে দিত না। কাজ করার বয়স নাকি তখন আমার হয়নি, অথচ বাবার সংসারে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম। ছোট ছিলাম ঠিকই, তবুও সব কাজই করতে পারতাম। সে কথা তোর দাদা বুঝছিল। বড্ড অভিমান করে বলল দাদিমা। ওদের কেমিস্ট্রি দেখেই বোঝা যাচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবাসতো। এই যে দাদা নেই, তবুও দাদিমা নিঃসংকোচে ওনার কথা বললে প্রফুল্ল হয়ে বলল, যেন এখনো সদ্য ফোটা প্রেম আবেগ। কত নিখুঁত সেই অনুভূতিগুলো। দাদিমা, দাদুনকে খুব ভালোবাসো তাই না? সে আর বলতে, তোর দাদুন যা রাগী আর গম্ভীর ছিল, সব সময় আমাকে বকার উপরেই রাখতো, কিন্তু খুব ভালোবাসতো আমায়, কখনো কোনো দুঃখেই আসতে দিত না। কিন্তু হঠাৎ করে মানুষটা আমাকে ফেলে চলে গেল, আর রেখে গেল তার দুই অংশকে, যাদের দিকে তাকিয়েই আমার দিন কাটতে লাগলো। এরপর একদিন আমার ছেলে আর ছেলের বউ চলে গেল আমাকে ছেড়ে, রেখে গেল তাদের সন্তানকে। এরপর থেকে সেই আমার একমাত্র অবলম্বন হয়ে গেল। দাদিমার কথা শুনে মেঘার চোখে পানি চলে আসলো। আসলেই জীবন যদি সবাই সংগ্রাম করছে, কেউ বেশি তো কেউ কম, কিন্তু তবুও সংগ্রাম করেই যাচ্ছে। মেঘা নিজেকে সামলাতে না পেরে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আসলে তার কেন জানি খুব খারাপ লাগছে। দাদিমা মেঘাকে শান্ত হতে বলে মজার মজার কথা শোনাতে লাগলো, যেন মেঘার মন খারাপ না হয়। এমনিতেই সামনে পরীক্ষা, তার মধ্যে এত কিছু ঘটলো যার জন্য মন অন্যদিকে গেলে হয়তো তার পড়াশোনাতে ইফেক্ট পড়তে পারে। মেঘা কফি নিয়ে রুমে ঢুকে দেখলো আদ্রিয়ান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো যে আদ্রিয়ান ফ্রেশ হচ্ছে। কফির কাপটি টেবিলে রেখে বেড গোছাতে লাগলো। মেঘা যখন বেড গোছাতে ব্যস্ত, তখন আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে লাগলো। এরপর সামনে তাকিয়ে দেখলো তার পিচ্ছি উপরে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মেঘার কোমরের ঠিক উপরের দিকে শাড়ির কিছু অংশ নিচে নেমে যাওয়ায় কোমর স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে আদ্রিয়ানের ভালোবাসার দু চারটা চিহ্ন ভেসে আছে। মেয়েটা যে তার পাগলামিগুলো হাসি মুখে মেনে নেয়, এতেই যেন আদ্রিয়ানের মন পুলকিত হয়। ভালোবাসা মানুষ যদি নিজেকে প্রিয় ব্যক্তির সান্নিধ্যে মিশে যায়, তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হিসেবে গণ্য হয়। আদ্রিয়ান মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মেঘা যখন বেড গোছাতে শেষ হয়, তখন নিচে নেমে যেই ঘুরতে যাবে, তখনই আদ্রিয়ানের সাথে ধাক্কা খেয়ে পিছলে পড়ে যায়। সাথে বাঁচার জন্য যখন আদ্রিয়ানের শার্টের কিছু অংশ ধরে, তখন আদ্রিয়ানও মেঘার টানে তার উপরে পড়ে যায়, আর তাতে দুজনেরই অস্ত্র মিলিত হয়। মেঘা চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা তার বুঝতে কিছু সেকেন্ড লাগে। যখন বুঝতে পারে, তখন আদ্রিয়ানকে সরাতে চাইলে আদ্রিয়ান সরে না, বরং মেঘাকে আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিষ্টি মুখ করতে থাকে। এভাবে 5 মিনিট করার পর আদ্রিয়ান মেঘার ওষ্ঠ ছেড়ে কপালে গভীরভাবে একটি কিস করে। আচ্ছা,
তোমার মধ্যে এত মিষ্টি কেন? মনে হয় দুনিয়ার সব মিষ্টি তোমার। যতই মিষ্টি স্বাদ গ্রহণ করি না কেন, তবু যেন কোনো বিরক্তি অস্বস্তি নেই। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘা ভীষণ লজ্জা পায়। লজ্জায় মুখে রক্তিম আভা ফুটে ওঠে। তোমার লজ্জা রাঙা ওই রক্তিম আভাও আমাকে পাগল করে দেয়। কিভাবে সামলাবো নিজেকে বলো তো? না তুমি আমাকে ঠিক থাকতে দিলে না? এই পাগলের পাগলামিগুলো এখন সামলাও। কথাটা বলেই আদ্রিয়ান মেঘার ঘাড়ে মুখ ঘুষল। মেঘার শরীরে শীতল স্রোতের মতো শিহরণ বয়ে গেল। আদ্রিয়ান তার স্পর্শগুলো যখন আরো গভীর করতে লাগলো, তখন মেঘা তার হাত দিয়ে আদ্রিয়ানের চুল খামচে ধরতে, নইলে তীব্র হাতের ব্যথায় আহ করে উঠল। আদ্রিয়ান হঠাৎ মেঘার এরূপ শব্দে মাথা তুলে মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘার চোখে পানি। তার জানকে কি খুব কষ্ট দিয়ে ফেললো? কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছো? বলে মেঘাকে চেক করতে লাগলো। আদ্রিয়ানের এরূপ কাণ্ডে মেঘা তাড়াতাড়ি হাতে শাড়ির নিচে লুকিয়ে ফেললো, যা আদ্রিয়ান চোখের আড়াল হয়নি। আদ্রিয়ান খোঁজা বন্ধ করে মেঘার দিকে তাকালো। হাতে কি হয়েছে তোমার? দেখি, দেখাও। আদ্রিয়ানের কথায় মেঘা উঠে বসলো, তারপর ক্যাবলাকান্তের মতো একটা হাসি দিয়ে। আরে কি হবে, হাতে কিছুই হয়নি, সত্যি বলছি। আমি তোমাকে দেখাতে বলেছি? কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনার কফি তো ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করে আপনার জন্য কফি করলাম, আর দেখেন এখন ঠান্ডা হয়ে গেছে। তুমি কার পারমিশন নিয়ে কিচেনে গিয়েছো? আদ্রিয়ানের কঠিন বাক্যের কথা শুনে মেঘা ঢুকিল। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি। কার পারমিশন নিয়ে তুমি কিচেনে গিয়েছিলে বলো। চিৎকার করে জিজ্ঞেস করায় মেঘা কেঁপে উঠল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো তার চোখ থেকে ক্রোধ হচ্ছে। মনে হচ্ছে সেই ক্রোধে মেঘাকে অতুল সাগরে ভাসিয়ে দেবে। না মানে আসলে। কি মানে আসলে করছো? দেখি, হাত দেখাও। কথাটা বলে যখনই আদ্রিয়ান মেঘার হাত ধরতে যাবে, অমনি মেঘা হাত আবার লুকানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষে আর হলো না। আদ্রিয়ান জোর করে হাতটিকে সামনে এনে দেখলো তার ডান হাতের উপরের চামড়ায় দুটো মাঝারি আকারে ফোসকা পড়েছে, জায়গাগুলো কালো হয়ে আছে। এই মেয়ে এই ব্যথা নিয়ে এতক্ষণ দিব্যি বসেছিল। আদ্রিয়ান তাড়াতাড়ি নিজের পার্সোনাল ওষুধের ড্রয়ার থেকে ডট ব্রাউন ক্রিম নিয়ে মেঘাকে বেডে বসিয়ে যত্ন সহকারে লাগিয়ে দিতে লাগলো। যখনই মেঘা ব্যথায় কেঁপে উঠছে, তখনই আদ্রিয়ান ফু দিতে লাগলো, কিন্তু আদ্রিয়ান একবারও মেঘার দিকে তাকায়নি। এই মেয়ে সবসময় তার অবাধ্য হয়, বেশি লাই দেওয়াতে মাথায় উঠে নাচ্ছে। আদ্রিয়ান মেডিসিন লাগিয়ে মেঘার সাথে আর কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে একদম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো। এরপর ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে বের হয়ে গেল। মেঘার দিকে ফিরেও তাকালো না। মেঘা তখন বসে বসে আদ্রিয়ানের কাণ্ডগুলো দেখছিল। আদ্রিয়ান কি তার সাথে রাগ করেছে? রাগ তো করারই কথা, বারবার অবাধ্য হচ্ছে, কিন্তু তারও তো ইচ্ছে হয় আদ্রিয়ানের জন্য কিছু করতে। কিন্তু আদ্রিয়ান যা পজিটিভ, মনে হয় না মেঘার এই জীবনে নিজে ইচ্ছে মতো কিছু করতে দেবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করেই হুঁশ আসলো যে আদ্রিয়ান তো রুম থেকে বের হয়ে নিচে গেল। মেঘার বানানো নাস্তা করলে আদ্রিয়ান রাগ করে থাকতেই পারবে না, তাই সে তাড়াতাড়ি করে নিচে নেমে দেখলো সার্ভেন্টরা সবাই মাথা নিচু করে আছে, কিন্তু আদ্রিয়ানকে কোথাও দেখতে পেল না। এরপর সার্ভেন্টদের জিজ্ঞেস করলো তারা সবাই এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে কেন। তখন একজন উত্তর দিল যে মেঘাকে কিচেনে আসতে দেওয়ার জন্য তাদের এই মান্থের স্যালারি কেটে দেওয়া হয়েছে, যার জন্য সবাই এইভাবে দাঁড়িয়ে আছে। এরূপ কথা শুনে মেঘার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আদ্রিয়ান তার উপর করার রাগ এই মাসুম সার্ভেন্টদের উপর ফেলছে। তাদের তো কোনো দোষ নেই, দোষ তো মেঘার। শাস্তি দিলে তাকে দেবে, কিন্তু না, তার কাজ তো বকা। ঘন কালো মেঘের আড়ালে প্রকৃতি যেমন তার রূপ অন্ধকার করে ছেয়ে গেছে, তেমনইভাবে মেঘার মনও ঘন কালো হয়ে আছে। কাল থেকে মেঘার টেক্সট এক্সাম, কিন্তু পড়াশোনাতে মন দিতে পারছে না। মন দিবে বা কী করে? মনটা তো এক নিষ্ঠুর স্বামীর কাছে পড়ে আছে, যে তার মনটাকে চুরি করে তার সাথে করে নিয়ে গেছে। আজ প্রায় এক সপ্তাহ হলো আদ্রিয়ান দেশে নেই, কিছু জরুরি কাজে লন্ডনে গিয়েছে। সেদিন সন্ধ্যায় এসে তাড়াতাড়ি করে কিছু ফাইল নিয়ে মেঘার সাথে কোনো কথা না বলেই চলে গেল। সে যে দেশের বাইরে আছে সেটাও মেঘাকে বলে যায়নি। মেঘা কি এতটাই অবহেলার যোগ্য? সে তো এমন কিছুই করেনি যাতে আদ্রিয়ান তাকে এভাবে শাস্তি দেবে। এত কিছু ভেবে যখন মনকে শক্ত করে, তখন সেই মন আবার তার বিরুদ্ধে গিয়ে আদ্রিয়ানকে মনে করতে থাকে। সেই দিন থেকে আজ পর্যন্ত আদ্রিয়ান ফোন পর্যন্ত করেনি। মেঘা এই পর্যন্ত অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান ফোন তোলেনি। এরকম 3 দিন দেওয়ার পর যখন ফোন তুললো না, তখন একটা মেসেজ আসে আদ্রিয়ান থেকে। ওখানে আমি একটা বিশেষ কাজে এসেছি, তাই বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না। সামনে এক্সাম, তাই পড়াশোনায় মনোযোগ দাও, সেটা কাজে দেবে। এরূপ মেসেজ দেখে মেঘা অনেকক্ষণ স্তব্ধ ছিল। যখন হুঁশ আসলো, তখন রাগে অভিমানে মোবাইলটি দেয়ালে নিক্ষেপ করলো। এতে মোবাইলটি ভেঙে পুরো খারাপ অবস্থা। এরপর থেকে মেঘা আর আদ্রিয়ানের খোঁজ পায়নি। এই কয়দিনে মেঘার খাবার, ঘুম সব লাটে উঠেছে, শুধু পড়াশোনা নিয়েই ছিল। দাদিমা জোর করে খাওয়ালেও কয়েক লোকমা খেয়ে আর খেত না। এতে মেঘার অনিয়ম হতো, যার জন্য পেট ব্যথাও বাড়তে লাগলো।
ডক্টর বারবার বলে গিয়েছিল যাতে মেঘার খাবারের কোনো অনিয়ম না হয়, এতে তার পেট ব্যথা বাড়তে পারে। এত অনিয়ম করলেও পড়াশোনা করতে ভোলেনি, কিন্তু আজ কোনো মতেই পড়াতে মন বসাতে পারলো না। পেটে ব্যথা করছে হালকা, সাথে আদ্রিয়ানের কথাও খুব মনে পড়ছে। তাই তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘন মৌসুমে দাঁড়িয়ে আছে একা একা। খুব কষ্ট হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথা। কোনো মতে পেট চেপে নিচে বসে পড়ল। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যার নিদারুণ মেঘাও সেই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় নিজেকে শায়িত করছে। শাড়ির প্রত্যেকটা অংশই শরীরের সাথে লেপ্টে আছে। ক্রমশই চোখে মুখে আদা দেখছে, হয়তো যন্ত্রণা নিরাময়ের স্থানান্তর ধাপ বিলীন হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করেই মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শরীরে সেইটুকু বল নেই যে পাশ ফিরে তাকাবে। তাই বল প্রয়োগ করতে যেই ধীরে ধীরে মিশে গেল অন্ধকার অম্বরে। আর সেই ব্যক্তিটি তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে নিজের ব্যক্তিগত প্রেয়সীকে আগলে নিল। আস্তে আস্তে নেত্রপল্লব খুলে তাকিয়ে দেখলো তার হাতটি শক্ত করে কেউ ধরে আছে। হাতের ব্যক্তিটিকে দেখে মুখে হাসি আসলো। মেঘাকে তাকিয়ে দেখতে দেখে সামনের ব্যক্তিটির হাসি ফুটে উঠল মুখে। সারা রাত মেঘার কোনো জ্ঞান ছিল না। এখন কেমন লাগছে আমার আম্মুটার? মেঘার আব্বুর কথা শুনে মন পুলকিত হলো। অনেকদিন পর নিজের আব্বুকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারলো না। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও মুখ খুলে তার আব্বুর সাথে কথা বলল। এই তো আব্বু, আমার আবার কি হবে? আমি ভালো আছি আব্বু। সে তো বোঝা যাচ্ছে। কেমন ভালো আছো তুমি? আব্বুর এরূপ কথায় মেঘা আর কিচ্ছু বলল না। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, তার সাথে পেটেও হালকা ব্যথা। কয়েকদিনে নিজের কি অবস্থা করেছো? আমি কি তোমাকে এই অবস্থা রেখে গেছি? হঠাৎ করে গম্ভীর আওয়াজে মেঘা চোখ সরিয়ে বাম দিকে তাকিয়ে দেখলো তার প্রিয় ব্যক্তিটি জানালার কাছে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। অনেকদিন পর আদ্রিয়ানকে দেখে হঠাৎ করে বাঁ পাশের হৃৎপিণ্ডটা ক্রমশই বিট করতে লাগলো। সেই বিটের মাঝেও সুখ সুখ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে ওই মন পিঞ্জিরায়। গত কয়েকদিনে কি হয়েছিল তা যেন নিমিষেই ভুলে গেল। চুপ কেন এখন? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। নিজের এই অবস্থা করার মানে কি? আমি কি সারাক্ষণ তোমাকে পাহারা দিয়ে রাখবো? নিজের কোনো কাম কাজ নাই আমার? তোমার এসব কাণ্ডের জন্য আমাকে এমার্জেন্সি লন্ডন থেকে আসতে হলো। ইডিয়েট! আদ্রিয়ানের এসব কথায় নিমিষে মেঘার মন ভয়ঙ্করভাবে খারাপ হলো। আদ্রিয়ান এইভাবে কথাগুলো তাকে বলল, ওকে এতটাই ঠুনকো যে এসব কথা তাকে শুনতে হবে। মেঘা যেন হঠাৎ করে একদম চুপ হয়ে গেল, কোনো কিছুই বলে না আর, চুপচাপ শুয়ে থাকলো। মেঘার এর ব্যবহারে আদ্রিয়ানের রাগ সপ্তম আকাশে। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়াতে থাপড়াতে কথা বলাতে। কত বড় সাহস, তার কথার উত্তর না দিয়ে কেমন শুয়ে আছে, হ্যাঁ? আর শরীরে কি হাল করেছে। আদ্রিয়ান একটা সিক্রেট কাজে লন্ডনে গিয়েছিল। ওইখানে কিছু জিনিস এমন ছিল যে পরিবারের সাথে বা মেঘার সাথে যোগাযোগ করা অনেক রিস্ক হয়ে যেত। তার জন্য ওই মেঘার সাথে কোনো যোগাযোগ করেনি। কিন্তু এই মেয়ে যে তার খোঁজ নেওয়ার দেওয়ান হয়ে নিজের এই অবস্থা করবে জানলে কখনোই আদ্রিয়ান কথা না বলে থাকতো না। কিন্তু এই মেয়েকে বোঝাবে কি করে? এমনিতেই শরীরের অবস্থা কিছুটা উন্নতির পথে যাচ্ছিল, কিন্তু না, তার তো অসুখ প্রিয়। আব্বু কয়টা বাজে এখন? হঠাৎ করে মেঘার প্রশ্নে সবাই মেঘার দিকে তাকালো। মেঘার আব্বু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:20। মেয়েকে সেটা বললে মেঘা তাড়াতাড়ি উঠে গেল। 10টা থেকে এক্সাম, আর সে এখন হসপিটালে। আব্বু বলছিলাম যে 10টা আমার এক্সাম, তুমি আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? মেঘার কথায় সবারই খেয়াল হলো যে আজ মেঘার এক্সাম আছে। আদ্রিয়ান এটা শুনে ভ্রু কুঁচকালো। এক্সামের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল আদ্রিয়ান, কিন্তু মেয়েটা এত অসুস্থ, এক্সামে অ্যাটেন্ড কীভাবে করবে সেটা নিয়েই চিন্তিত ছিল। শ্বশুরকে নিয়ে যেতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি, আমি নিয়ে যাব। আদ্রিয়ানের কথায় মেঘা তেমন কোনো উত্তর দিল না। উল্টো তার আব্বুকে বলল সে তার আব্বুর সাথে যেতে চায়। আদ্রিয়ান যখন আবার বারণ করলো তখন মেঘার আব্বু আদ্রিয়ানকে চোখ দিয়ে ইশারা করে কিছুটা বলল। আদ্রিয়ান চুপ করে গেল। এরপর মেঘা অনেক কষ্টে নার্সের দ্বারা ফ্রেশ হয়ে নিল। আদ্রিয়ান সাহায্য করতে চাইলে মেঘা তার আব্বুকে বলল যে সে নিজেই করতে পারবে, কিন্তু তবুও যাতে সামনের লোকটা তাকে আগ বাড়িয়ে ধরতে না আসে। মেঘার হঠাৎ করেই এমন কথার মানে মেঘার আব্বু বুঝতে পারলো, তাই ইশারা করে এখন নার্সকে দিয়ে হেল্প করার জন্য পাঠালো। জামাইয়ের সাথে মনোমালিন্য হওয়ার দরুন এমন করছে মেঘা, কিন্তু এখন যেহেতু মেঘা অসুস্থ আর এক্সাম দিতে যাবে, তাই তার আব্বু আদ্রিয়ানকে চুপ করে থাকতে বললো, কিছু বলতে বারণ করলো। এতে হিতে বিপরীত হতে পারে, কারণ মেঘা নরম স্বভাবের হলেও মান অভিমানটা প্রচুর, তাই সেটা ভাঙতে সময়ের প্রয়োজন, যেটা আপাতত এখন নেই। আগে মেঘা এক্সাম দিয়ে আসুক, তারপর না হয় আদ্রিয়ান মেঘাকে বোঝাবে। হসপিটালে আপাতত আদ্রিয়ান, আসাফ, রুশ আর মেঘার আব্বু আছে। দাদিমার শরীর অসুস্থ থাকায় আসতে পারেনি। আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শরীরটা সায় দিল না, যার জন্য একটু পরপর ফোন করে মেঘার খবর নিচ্ছিল আসাফ থেকে।